রহিম ইন্টারভেল গ্যাপ গেল আমাদের। ঠিক আছে, আমরা নতুন কাজ শুরু করছি। অবশ্য ইন্টারভেল আগে বা ঈদের আগে আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি একটা ক্লাস নিয়েছি। সেখানে আমরা এসআই ইউনিটসটা মেইনলি ডিসকাস করেছি, সাথে সাথে স্যাম্পল কালেকশনটা কিছু ডিসকাস করেছি। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি প্রথম ক্লাস বা প্রথম আইটেমে এসআই ইউনিটটাকে বেশি এমফেসিস দেওয়া হয়, আর স্যাম্পল স্পেসিমেন এগুলোর ব্যাপারে। এবার প্রথম আইটেমের ভিতরে আরো দুটো জিনিস আছে, ল্যাবরেটরি হ্যাজার্ডস আর হচ্ছে ফটোমেট্রি কোয়ালিটি কন্ট্রোল। এগুলো তো ফটোমেট্রি কোয়ালিটি কন্ট্রোল এগুলো আমরা আরেকটা ক্লাসে দেখবো। আজকে আমরা মূলত ল্যাবরেটরি হ্যাজার্ডসটাই দেখার চেষ্টা করব। ল্যাবরেটরি হ্যাজার্ডস অ্যাকচুয়ালি বায়োকেমিস্ট্রিতে রিটেনে যেমন 200 মার্ক আছে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায়, ভাইবা আছে 100 মার্ক প্র্যাকটিক্যাল। তো আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল যে করে থাকি, এই প্র্যাকটিক্যালের মধ্যে আমরা একদম প্রথম দিকেই ল্যাবে কিছু ইনস্ট্রাকশন দিয়ে থাকি, কিছু ল্যাবরেটরি এটিকুয়েট বলি আমরা ওগুলোকে। ওগুলো মূলত ল্যাবরেটরি হ্যাজার্ডস থেকে বাঁচার জন্য এবং প্রপারলি ল্যাব করার জন্য। তো আজকে আমরা একটু থিওরিটিক্যালি ইলাবোরেটলি দেখব যে আমাদের রিটেনে বা ভাইভাতে এই ল্যাবরেটরি হ্যাজার্ডস সম্পর্কে কি ক্লাস, কি কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো রিটেন বা ভাইভাতে কিভাবে অ্যান্সার করলে ভালো হয়, এটা আমরা ডিটেইলস আমরা দেখব। ওকে, তো ফার্স্টে কোশ্চেনের মধ্যে ডেফিনিশনটাই আসে, ডিফাইন ল্যাবরেটরি হ্যাজার্ডস অথবা হোয়াট ডু ইউ মিন বাই ল্যাবরেটরি হ্যাজার্ডস and what are its types. তো ল্যাবরেটরি হ্যাজার্ডস কি এটা দেখার আগে বা লেখার আগে আমরা একটু হ্যাজার্ডস বলতে কি বুঝি সেটা একটু দেখে নিই। হ্যাজার্ডস কি? A hazard is anything that may cause injury, harm or damage. The hazards may result in short-term or long-term health effect during working in the laboratory is called laboratory hazards. তাহলে ল্যাবরেটরি হ্যাজার্ডস হচ্ছে ল্যাবরেটরিতে কাজ করার সময় যে লং টার্ম বা শর্ট টার্ম যে হ্যাজার্ডস গুলো হয়, যেগুলো লং টার্ম বা শর্ট টার্ম হেলথ ইফেক্ট ফেলে, তাদেরকে আমরা ল্যাবরেটরি হ্যাজার্ডস বলি। এরপরে আমরা আমাদের ওই কোশ্চেনের সেকেন্ড পার্ট ছিল হোয়াট আর ইটস টাইপস, রিটেনে আসে অথবা আমরা ভাইভাতেও জিজ্ঞেস করি যে কমন ল্যাবরেটরি হ্যাজার্ডস কি কি আছে। The common hazards in biochemical laboratory may be grouped into the following types.
capital A, physical hazards; B, chemical hazards; C, biohazards; D, electrical hazards; E, fire hazards. এখানে 1 2 3 4 5 দিলেও হবে। মোটামুটি 5 ধরনের হ্যাজার্ডস আমরা ডিসকাস করে থাকি। আবার কখনো কখনো কোশ্চেনটা এভাবে আসে, মেনশন দ্য কমন হ্যাজার্ডস অকার্স ইন বায়োকেমিক্যাল ল্যাবরেটরি। সেখানেও একই অ্যান্সার, ফিজিক্যাল হ্যাজার্ডস, কেমিক্যাল হ্যাজার্ডস, বায়োহ্যাজার্ডস বা বায়োলজিক্যাল হ্যাজার্ডস অ্যান্ড ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস, ফায়ার হ্যাজার্ডস। তাহলে এই যে আমরা 5 ধরনের হ্যাজার্ডস বললাম, এর ভিতরে একদম প্রথম দিকে হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ডস। প্রথমে আমরা ফিজিক্যাল মানে শারীরিক বা বস্তুগত হ্যাজার্ডস, অন্যান্য বস্তু থেকে যে হ্যাজার্ডসটা হয়। তো আমরা ছবিটা যদি একটু দেখি, এটা যদিও অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতেও হতে পারে, বাইরে হতে পারে, সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। ল্যাবের একটা জায়গা সে দাঁড়িয়েছিল, সে একটু টার্ন করে পড়ে গেছে। মুভিং মেশিনারি, একটা মেশিনারি রোটেট করছে, সেখানে হাত কেটে যেতে পারে। হ্যাঁ, নয়েজের কারণে, শব্দের কারণে তার কানে ইফেক্ট ফেলতে পারে। এগুলোকে আমরা বলি ফিজিক্যাল হ্যাজার্ডস। তবে আমরা বায়োকেমিস্ট্রি ল্যাবে যেহেতু টেস্ট টিউব, বিকার, বিভিন্ন গ্লাস সুইপের নিয়ে কাজ করি, তো ওগুলো মানে ভেঙে যে ওগুলো স্বাভাবিক থেকে আমাদের কাট হতে পারে, এটাই আমাদের জন্য মোর কমন। কোশ্চেনটা যদি এভাবে আসে, নেম সাম ফিজিক্যাল হ্যাজার্ডস and precaution and measure to avoid the physical hazards. তো নেমের মধ্যে আমরা ওই যে মেশিনারি থেকে হ্যাজার্ডস বা ফলিং এগুলো দিতে পারি, কিন্তু মোস্ট কমন ফিজিক্যাল হ্যাজার্ডস ইজ ব্রেকিং অফ গ্লাসওয়্যার প্রডিউসিং কাট ইনজুরি। এখন এটা অ্যাভয়েড করার জন্য আমরা যে প্রিকশন গুলো নিব, যে হ্যান্ডেল দ্য টেস্ট টিউব, সিরিঞ্জ এন্ড আদার গ্লাসওয়্যার কেয়ারফুলি। আমরা যখন আমরা টেস্ট টিউব দিব, সেটার কোনো রিয়েজেন্ট ঢালবো, কোনো এটাকে নিয়ে যত মুভমেন্ট করব, যেন এটা ভেঙে না যায়, এটা আমরা কেয়ারফুলি হ্যান্ডেল করব। এটা তো আমরা অ্যাভয়েড করার জন্য আগে থেকে এভাবে আমরা মেজার নিব। কিন্তু যদি কোনো কারণে ফিজিক্যাল হ্যাজার্ডস এর মাধ্যমে কাট ইনজুরি ধরনের হয়ে যায়, তো সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? স্পেসিফিক মেজার টু অ্যাভয়েড ফিজিক্যাল হ্যাজার্ডস। যত্ন ওয়াশ দ্য wound immediately to remove the glass pieces, কারণ যেখানে কেটে গেছে গ্লাস দিয়ে, ওখানে গ্লাসের পিস থাকতে পারে, সেখান থেকে যেন ফিজিক্যাল হ্যাজার্ডস না হয়, সেটার জন্য আমরা ওয়াশ দ্য wound immediately। আর যেখানে কেটে গেছে ওখানে যদি ব্লিড করতে থাকে,
if the cut bleeds heavily, তখন cover an adhesive tape, তখন আমরা একটা টেপ দিয়ে সেটাকে কভার করে দিব এবং একটা ইমিডিয়েটলি একজন ডক্টরের কাছে go to the doctor. এবার আমরা সেকেন্ড যেটা কেমিক্যাল হ্যাজার্ডস। কেমিক্যাল হ্যাজার্ডস এর আমরা যদি ছবিটা দেখি, অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস আছে, যেমন অ্যাসিড, অ্যালকালি, আবার টক্সিন কিছু আছে, কিছু এই অ্যাসিড অ্যালকালি গুলো আবার করোসিভ, আবার ফ্লেমেবল কিছু আছে। সবকিছু মিলে যে কোনো কেমিক্যাল থেকে যে হ্যাজার্ডস গুলো হয়, define and mention the name of chemical hazards. So chemical hazards refers to hazards from chemical materials as acid burn, contact dermatitis, allergic reaction, etc. Specific precaution and measures to avoid the chemical hazards. এই chemical hazards থেকে প্রিভেন্ট করা, অ্যাভয়েড হওয়ার জন্য আমরা কি কি মেজার নিতে পারি? At first, all chemicals should be kept in container with cap. কেমিক্যাল গুলো অবশ্যই একটা কন্টেনার থাকবে এবং প্রত্যেকটা কন্টেনারে অবশ্যই ক্যাপ থাকবে। and appropriately labeled, এই কোন কেমিক্যাল কোনটা লেভেল থাকবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, বেন্ডিক রিএজেন্ট হলে বেন্ডিক রিএজেন্টস। কন্টেনার এর মধ্যে থাকবে, লুজ থাকবে না, বাইরে কোথাও ফেলা মানে কোন একটা খোলা পাত্রে থাকবে না, এবং সেটা ক্যাপ থাকবে, অ্যাপ্রোপ্রিয়েটলি লেবেলড হতে হবে। আর কেমিক্যাল নিয়ে কাজ করার সময় আমাদের ল্যাবরেটরিতে ফার্স্ট এইড ম্যাটেরিয়ালস আমাদের খুব কাছে থাকতে হবে, শুড কেপ্ট হ্যান্ডি, যাতে কোনো কারণে অ্যাসিড পড়লে বা অ্যালকালি বা কোন রিএজেন্ট পড়লে সাথে সাথে আমরা ফার্স্ট এইড ম্যাটেরিয়ালস ইউজ করতে পারি। Third and most important worldwide, আগের দুটো ডেঞ্জারাস, কিন্তু এটা বেশি ডেঞ্জারাস, এটা আমরা বেশি ভয় পাই। এই যে বর্তমানে আমাদের করোনায় যে ল্যাবে যে ডক্টররা বা স্টাফরা কাজ করছে, সেখান থেকে তাদের করোনা হতে পারে ওই স্যাম্পল থেকে, ওরোফেরেঞ্জিয়াল সোয়াব নিচ্ছে বিভিন্ন কিছু থেকে, বা করোনা রোগী জানে না, ব্লাড নিচ্ছে, সে ব্লাড থেকে হতে পারে। এই সমস্ত বায়োলজিক্যাল যে ফ্লুইডস আছে, ব্লাড, ইউরিন, সিএসএফ, এগুলো থেকে বিভিন্ন বায়োলজিক্যাল এজেন্ট, ভাইরাস, ব্যাকটেরিয়া, এটা দ্বারা ল্যাবের ডক্টর বা স্টাফ এফেক্টেড হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা বায়োলজিক্যাল হ্যাজার্ডস বা বায়ো হ্যাজার্ডস বলি। সো এটা রিটেনে ভাইভাতে খুব কমনলি আসে। So define biohazards or biological hazards. Biohazards are the hazards that resulting from materials or agents of biological source and producing a potential health risk. The hazards টা হতে হবে অবশ্যই বায়োলজিক্যাল সোর্স থেকে, এটা রেজাল্ট মানে অরিজিন হচ্ছে বায়োলজিক্যাল সোর্স, যেমন ব্লাড হতে পারে, স্টুল হতে পারে, ওরোফেরেঞ্জিয়াল সোয়াব হতে পারে, এবং সেটা থেকে একটা হেলথ রিস্ক হবে, অর্থাৎ কোনো ডিজিজ বা ডিজঅর্ডার, হেলথ ডিজঅর্ডার হবে।
বায়োলজিক্যাল সোর্স কি কি? ব্লাড, প্লুরাল ফ্লুইড, সিএসএফ, স্যালাইভা, এই যে করোনা রোগীদের স্যালাইভা বা ওরোফেরেঞ্জিয়াল সব নেওয়া হচ্ছে, স্টুল, ইউরিন, এগুলো হচ্ছে বায়োলজিক্যাল সোর্স বা বায়োলজিক্যাল এজেন্টস বা বায়োলজিক্যাল ম্যাটেরিয়ালস। ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বায়োলজিক্যাল হ্যাজার্ড থেকে রিটেনেও আসে, ভাইবে আমরা জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য রিস্ক occurs from biological সোর্স। আমরা যে বলেছিলাম পটেনশিয়াল হেলথ রিস্ক করবে, এই হেলথ রিস্ক গুলো কি কি হতে পারে, অর্থাৎ সেই হেলথ রিস্ক গুলোর এক্সাম্পল মোস্ট কমন একটা ইনফেকশন, দ্য রিস্ক অফ বায়োজার্স, ইনফেকশন উইথ প্যাথোজেনিক এজেন্টস, যেমন হেপাটাইটিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস, এই বিভিন্ন ইনফেকশাস এজেন্টস। ডক্টর বা হেলথ ওয়ার্কারদের ইন্ডিভিজুয়ালি এই ডিজিজগুলো হতে পারে, আবার ল্যাবে কাজ করার ফলে এই বায়োলজিক্যাল সোর্সগুলো থেকে ইনফেকশন এজেন্টটা এনভায়রনমেন্টেও রিলিজ হতে পারে, যার দ্বারা আশেপাশের লোকও এফেক্টেড হতে পারে। যেমন পক্সের যে জীবাণু, যেটা এখন পক্সে অনেকটা কন্ট্রোল, তারপর যে জাদুঘরে আছে সেখান থেকে যদি হ্যান্ডেলিং এর সময় যদি সেফটি মেজার না নেওয়া হয়, তো সেখান থেকেও এনভায়রনমেন্টে ছড়িয়ে যেতে পারে। এটা হচ্ছে যে ল্যাবে কাজ করার সময় বায়ো হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ডস হতে পারে, ল্যাবের বাইরে এরকম সিম্বল দেওয়া থাকে যাতে করে সাধারণ পপুলেশন বুঝতে পারে যে হিয়ার দেয়ার ইজ এ চান্স অফ স্প্রেডিং অফ বায়োহ্যাজার্ডস। বায়োহ্যাজার্ডস এর এটা একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা সিম্বল। এই যে কোনো জায়গায় দেখলে, এটা দেখলেই মনে করবা যে এখান থেকে বায়োহ্যাজার্ডস স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। নাও ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন, mention the precaution and measures to avoid biohazards. So a specific precaution against biohazards. So we have to must wear the white coat. Doctors or health workers যে ল্যাবরেটরি কাজ করবে তারা must wear the white coat. Second, never take any food and drinks in the laboratory. এটা অনেক সময় ক্যাজুয়ালি করে ফেলে, কিন্তু ফুড ড্রিঙ্কস নেওয়ার সময় ওই ফুড ড্রিঙ্কস বায়োলজিক্যাল স্যাম্পল থেকে ইনফেক্টেড হয়ে পেটে চলে যেতে পারে। থার্ড, ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস। শুধু হোয়াইট কোট না, হ্যান্ডে গ্লোভস পরবে, আইয়ে গ্লাস পরবে, ফেস মাস্ক পরবে, ইটিসি। এই যে পার্সোনাল ইকুইপমেন্ট এখন আমরা করোনার জন্য ইউজ করি, এটা করোনা ছাড়া অন্য সময় ল্যাবে কাজ করার সময় এটা ইউজ করতে হবে, যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেখানে সেটা ইউজ করতে হবে। and never touch or inhale any biological sample. একটা স্যাম্পল যেটার ভিতরে বায়োলজিক্যাল এজেন্ট থাকে, যেমন কফ ফর স্পুটাম, কফ ফর স্পুটাম যেটা আমরা টিউবারকুলোসিস পেশেন্টের আমরা নিই, বা যে কোনো একটা জায়গায় সেখানে আমি ইনহেল করলাম বা হাত দিয়ে টাচ করলাম, এটাও রিস্কি, এটা টাচ করা যাবে না। আর সেরাম বা যে কোনো স্যাম্পল নেওয়ার সময় অনেক সময় আমরা মাউথ পিপেটিং করে থাকি, তো মাউথ পিপেটিংটা অ্যাভয়েড করতে হবে।
বায়োহ্যাজার্সটা খুব ইম্পর্টেন্ট। এবার আমাদের ফোর্থ হচ্ছে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস হতে পারে। আমরা বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরিতে ইলেকট্রিক্যাল অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি। সেই ইনস্ট্রুমেন্টগুলো থেকে ইলেকট্রিক শক আমরা পেতে পারি, অথবা ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট থেকে ফায়ার হতে পারে। হ্যাঁ, এই সমস্ত হতে পারে। মোস্ট কমনলি আমরা ইলেকট্রিক শকটাকে বেশি মেনশন করে থাকি। The common source of electrical hazards. Electrical shocks from faulty equipments are a common source of such hazards or electrical hazards. Mention the precaution and measures to avoid electrical hazards. Specific precaution. Check all electrical equipments before use and handle with caution. Point 2. Electrical equipments and connection should be earth. আমরা যে আর্থিং করতে বলি না, যে এটা কানেকশনটা মাটির সাথে একটা কানেক্টেড থাকবে, কোয়েনে বা নিজের যেখানে যেখানে দরকার হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি যেতে পারে, এখানে আর্থিং করলে ইলেকট্রিক্যাল শকের রিস্কটা কমে যায়। Number 5, fire hazards. Question আসতে পারে, name the common sources of fire hazards. যদিও একটু আগে আমরা ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস থেকে দেখলাম যে ওখান থেকেও ফায়ার হতে পারে, কিন্তু মোর কমন যে আমরা গ্যাস, আমরা যে আমাদের ল্যাবগুলোতে গ্যাস বার্নার ইউজ করে থাকি, অথবা আগে স্পিড বার্নার ইউজ করতাম, ইনফ্লামেবল সাবস্টেন্স আর দ্য কমন সোর্স অফ ফায়ার হ্যাজার্ডস। So gas and inflammable substance are the common source of fire hazards. Mention the precautions and measures to avoid electrical hazards. Specific precaution. Number 1, handle all gas and inflammable with caution. আমরা যখন একটা স্পিড ল্যাম্প অন করি, কাজ হয়ে গেলে এটাকে আবার কভার করে রাখি। আবার এই যে আমাদের ল্যাব মারবে গ্যাস কানেকশন যে সুইচটা আছে, গ্যাস করার সাথে সাথে এটাকে আবার বন্ধ করে রাখতে হবে, গ্যাস লুজ রাখা যাবে না। তারপরও অ্যাক্সিডেন্ট তো হয়েই যেতে পারে, এই জন্য ফায়ার যেন স্প্রেড না করে, এই জন্য ফায়ার এক্সটিংগুইশ ডিভাইস, অগ্নি নির্বাপন যে বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে, এটা কিপ হ্যান্ডি, হাতের আশেপাশেই থাকতে হবে। আর লুজ অ্যাটায়ার কে অ্যাভয়েড করতে, অ্যাভয়েড লুজ অ্যাটায়ার্স। এখন এ পর্যন্ত আমাদের যে রিটেনে যেভাবে আসে ওভাবে আমাদের মোটামুটি 5টা ডেফিনিশন এবং 5 টাইপস এবং সেগুলোর ডেসক্রিপশন, সেগুলোর সোর্স, সেগুলোর প্রিকশন আমরা ডিসকাস করলাম। বাট অ্যাজ হল একটা কোশ্চেন আসে, মেনশন দ্য জেনারেল প্রিকশন টেকেন ইন এ ল্যাবরেটরি টু
অ্যাভয়েড দ্য ল্যাবরেটরি হ্যাজার্ডস। যে পাঁচটা যে বিভিন্ন প্রিকশন বললাম সবকিছু মিলায় রাইট না আমরা অ্যাজ এ হোল কি কি প্রিকশন আমরা নিয়ে থাকি বা কি কি স্টেপস আমরা নিয়ে থাকি করে থাকি। নাম্বার 1, wear white coat, that means apron in the laboratory. এটা মাস্ট, ল্যাবরেটরি কাজ করতে গেলে হোয়াইট কোট দ্যাট মিন্স অ্যাপ্রনটা থাকতেই হবে। অ্যাভয়েড লুজ ড্রেস লাইক শাড়ি, ফিমেল স্টুডেন্ট বা ফিমেল ওয়ার্কাররা যে লুজ শাড়ি পরে এটা খুব রিস্ক ফায়ার হ্যাজার্ড বা কেমিক্যাল হ্যাজার্ডস এর ব্যাপারে। লুজ পাঞ্জাবি, তারপর হাফ শু, হাফ শু যদি পরে কেমিক্যাল হ্যাজার্ড পায়ের পর পড়ে যেতে পারে, কেমিক্যাল ওখানে বার্ন হতে পারে বা ফায়ারও পায়ে পড়তে পারে। Number 3, handle all apparatus and equipments carefully. Label wall bottles containing the chemical appropriately and note the specific hazards. Number 4, never return or mixed unused reagents with the stock reagent. আমরা একটা ডিসকাশন হচ্ছে রিএজেন্ট বের করে তৈরি করেছি, সেই রিএজেন্ট দিয়ে টেস্ট হয়েছে, কিছু রিএজেন্ট বাকি আছে, ওই রিএজেন্টটা আবার মূল বোতলে আবার মিক্স করা যাবে না বা রিটার্ন করা যাবে না। In case of poisonous or radioactive materials, autopipette should be used. এমনি আমরা বলেছি মাউথ পিপেটিং আমরা যে কোনো কিছুই করব না, তারপর পয়জনাস বা রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল তখন থাকবে, যেমন রেডিওঅ্যাক্টিভ আয়োডিন বা অন্য কিছু, তো মাস্ট বি এটা অটো পিপেট ইউজ করবো আমরা, গ্র্যাজুয়েটেড পিপেট ইউজ করবো না, সেটা দিয়ে না আমরা বাবু বেলুন দিয়েও না, আমরা জাস্ট অটো পিপেট দিয়ে এটা ইউজ করবো। নাম্বার 6, inflammable substance should not be kept near the burner or any fire source by any source of fire. Number 7, never water over acid during preparation of solution. আমাদের সময় যে মোলার সলিউশন অফ সালফিক অ্যাসিড, মোলার সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে হয়, তো সেখানে ওয়াটার আর অ্যাসিডের মিক্সিং এর ব্যাপার আছে। আগে অ্যাসিড নিয়ে তার ভিতরে ওয়াটার কখনোই নেওয়া যাবে না, প্রথমে একটু ওয়াটার নিয়ে এরপর অ্যাসিড নিয়ে এরপর দরকার হলে আবার ওয়াটার নেওয়া যাবে। সো নাম্বার 7, নেভার pour water over acid during preparation of solutions. Are all apparatus and reagent, যেটা যেখানে থাকার কথা সেটা সেখানেই রাখতে হবে। আফটার কমপ্লিটিং দা এক্সপেরিমেন্ট, যেখানে ফানেল থাকার কথা সেখানে ফানেল, যেখানে রিএজেন্ট সেখানে রিএজেন্ট, যেখানে অ্যাসিড সেখানে, প্রত্যেকটা একটা নির্দিষ্ট জায়গা থাকবে রাখার এবং সেই প্রপার জায়গাতেই এটা রাখতে হবে।
নাম্বার 9, নেভার কিপ রিএজেন্ট বোটলস ওপেন। রিএজেন্ট বোতল কখনোই ওপেন করা যাবে না। আমরা কেমিক্যাল রিএজেন্টের ওই সময় আমরা বলেছি যে অবশ্যই রিএজেন্ট গুলো বোতলে থাকতে হবে এবং সেটা একটা কি থাকতে হবে, কর্ক থাকতে হবে বা একটা কভার থাকতে হবে। সো নেভার কিপ দ্য রিএজেন্ট বোটলস ওপেন। আমরা ইউজ করলাম, একটু ঢাললাম, আবার সাথে সাথে কভার করে দিতে হবে এটার ক্যাপ দিয়ে। নাম্বার 10, যদি কখনো অ্যাসিড স্কিনে পড়েই যায় অথবা আয়ে পড়ে যায়, ফর অ্যাসিড স্প্ল্যাশেস অন স্কিন অর আই, তখন কি করতে হবে? ওয়াশ ইমিডিয়েটলি উইথ লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার, হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার দিয়ে ওই স্কিনে ওয়াশ করতে হবে বা আইও যদি পড়ে, এই জন্য গ্লাস ওয়্যার আসলে রাখা উচিত। তো হিউজ ওয়াটার দিয়ে এটা ওয়াশ করতে হবে। Number 11, in case of accidental swallowing of acid, আমরা বলেছি মাউথ রিপিটিং করা যাবে না, তারপর যদি কেউ করে ফেলে এবং অ্যাক্সিডেন্টাল সোয়ালিং হয়, কি করতে হবে? গার্গল উইথ সোপ সলিউশন, সাবান পানিতে গোলায় বা লিকুইড সাবানের যেটা ওটা দিয়ে গার্গল করতে হবে। অথবা অর হোয়াইট পোর্শন অফ এগ, ডিমের সাদা অংশ মিক্সড উইথ ওয়াটার এন্ড মিল্ক, মিল্ক করে এটা দিয়ে গার্গল করতে হবে। আর যদি অ্যাক্সিডেন্টাল সোয়ালিং অফ অ্যালকালি হয়, তাহলে কি করতে হবে? ড্রিঙ্ক লেমন জুস, লেবুর শরবত বা লেবুর যে এগুলো জুসগুলো পাওয়া যায়, অথবা ড্রিঙ্ক দ্য 5% সলিউশন অফ অ্যাসিটিক অ্যাসিড অর ভিনেগার, ভিনেগার কিন্তু এটাও একটা অ্যাসিড, এটা খেয়ে ফেলতে হবে, ড্রিঙ্ক করতে হবে। নাম্বার 30, ইন কেস অফ বার্ন, ফায়ার দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে বার্ন হলে, plunge the affected part into cold water, ঠান্ডা পানির মধ্যে সেই পুড়ে যাওয়া অংশটা আমরা ভিজায় রাখবো। অথবা বরফ, plunge the affected part into cold water or put ice, বরফ দিতে পারবো। Number 14, never use dirty, unclear, doubtful pipette or other apparatus, কারণ এগুলো করলে এগুলোর দ্বারাই হ্যাজার্ডস হতে পারে, বায়ো হ্যাজার্ডস হতে পারে, এগুলোর দ্বারা ফিজিক্যাল হ্যাজার্ডস হতে পারে। Noise and confusion must be avoided in laboratory. যদি নয়েজ থাকে, চিল্লাপাল্লা থাকে, এগুলো এগুলো দ্বারা হিয়ারিং অর্থাৎ আইয়ের উপরে একটা হ্যাজার্ডস হয়, ফিজিক্যাল হ্যাজার্ডস হয়, প্লাস অন্যান্য হ্যাজার্ডসেরও একটা কারণ হতে পারে এগুলো দ্বারা। সো এই যে 15টা বললাম, এটা জেনারেলি আমরা এই প্রফেশন গুলো নেওয়া হয় যেন আমাদের ল্যাবরেটরি হ্যাজার্ডস থেকে আমরা প্রোটেকশন করতে পারি।
ল্যাবরেটরি হ্যাজার্ড সম্পর্কে মোটামুটি আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটেও বেসিক যে কোশ্চেন গুলো এগুলোই ল্যাবরেটরি হ্যাজার্ডস এর ডেফিনিশন, টাইপস গুলো, স্পেসিফিক টাইপস গুলো ডেফিনিশন, সেগুলো সোর্স, সেগুলো থেকে আমরা কিভাবে বাঁচার জন্য কি কি প্রিকশন নিতে পারি, কি কি স্টেপ নিতে পারি, এবং অ্যাজ এ হোল ল্যাবরেটরি হ্যাজার্ডস থেকে বাঁচার জন্য যে যে স্টেপ গুলো নিতে পারি এগুলোই মোটামুটি কভার করে যায় ল্যাবরেটরি হ্যাজার্ডস রিটেন ভাইবা দুটোই। এবার হ্যাঁ, গত ক্লাসে শেষের দিকে আমি একটু ব্যস্ত, মানে একটু তাড়াতাড়ি কিছু স্লাইড দেখিয়েছিলাম। অনেকে বোধহয় এই স্লাইড গুলো অতটা ফলো করতে পারেনি, আমার কাছে কিছু কমেন্টও এসেছে। তো এবং এর কিছু কিছু এই ল্যাবরেটরির জন্য ইম্পর্টেন্ট, এই ল্যাবরেটরি কাজ করার সময় বা হ্যান্ডেলিং করার সময় এটা খুব ইম্পর্টেন্ট। ওটা আমি কিছু জিনিস একটু রিভিউ করছি। যেমন which blood is the specimen of choice and why? আমরা তিন ধরনের ব্লাড নিয়ে থাকি, ভেনাস ব্লাড, আর্টেরিয়াল ব্লাড, ক্যাপিলারি ব্লাড, কিন্তু কোনটা মোস্ট কমনলি নেওয়া হয় বা চয়েস and why? Actually venous blood is the specimen of choice because veins are more superficial than the arteries, so venipuncture is easier than artery puncture, and by collection from veins we get sufficient amount of blood for performing most of the test. ভেনাস ব্লাড নেওয়ার জন্য আমরা সাধারণত কোন ভেইন থেকে আর্টারি নিয়ে থাকি, ভেনিপাংচারের কমন সাইট কোনটা, এগুলো ভাইভাতে আমরা জিজ্ঞেস করি এবং তোমাদের থার্ড ইয়ারে গেলেও এগুলো লাগবে। মেনশন সাম কমন সাইট ফর ভেনিপাংচার। মিডিয়ান কিউবিটাল ভেইন, আমাদের দুই হাতের কিউবিটাল ফোসার মাঝখানের দিকে যে ভেইনটা, হ্যাঁ দেখবা তোমরা ল্যাবের কালেকশন রুমে যে দেখবা মিডিয়ান কিউবিটাল ভেইন ইন দা antecubital fossa is the most preferred vein. এরপরে ওখানে অনেক সময় পাওয়া যায় না বা কোন সমস্যা, সেখানে আমরা veins of the back of the hand, আমাদের যে হাতের উপরে এই যে ভেইন গুলো এগুলো প্রমিনেন্ট থাকে, মিডিয়াল কিউবিটাল ভেইনটা হচ্ছে মোস্ট কমন। এছাড়া আমরা হাতের এই সমস্ত প্রমিনেন্ট ভেইন থেকে নিতে পারি, অথবা অ্যাঙ্কেলের আশেপাশে এই প্রমিনেন্ট ভেইন সেখান থেকে নিতে পারি, তো মোস্ট কমনলি নেওয়া হয় এন্টিকিউবিটাল ফোসা, যে মিডিয়ান কিউবিটাল ভেইন আছে সেখান থেকে। ইন্ডিকেশন অফ আর্টেরিয়াল ব্লাড কালেকশন, আর্টেরিয়াল ব্লাড কালেকশন কঠিন, হ্যাঁ ভেইনটা সুপারফিশিয়াল, আর্টেরিয়ালটা ডিপ, তারপরেও কোনো কোনো টেস্টের জন্য আর্টেরিয়াল ব্লাড লাগে, ভেইন ব্লাড যে হয় না। To mention the indication of arterial blood collection and tell some common site for arterial puncture. Arterial blood is needed particularly for blood gas analysis. আমরা বলি ABG, arterial blood gas analysis বা BG। ইউজুয়ালি কোন কোন আর্টারি থেকে নেওয়া হয়, রেডিয়াল আর্টারি এট দ্য রিস্ট, আমাদের যে জয়েন্টের পাশে যে রেডিয়াল আর্টারি সেখান থেকে নেওয়া হয়, অথবা ব্রাকিয়াল আর্টারি দে এলবোর এখানে ব্রাকিয়াল আর্টারি থাকে, আর আরেকটা আছে ফিমোরাল আর্টারি ইন দ্য গ্রোইন, এটা একটু টাফ, তারপরেও কখনো কখনো ওখান থেকেও নিতে হয়।
ক্যাপিলারি ব্লাড আমরা কোন কোন টেস্টের জন্য নিয়ে থাকি? মেনশন দ্য ইন্ডিকেশন অফ ক্যাপিলারি ব্লাড কালেকশন and tell some common site of capillary blood collection. Capillary টা ভেনের চেয়ে superficial. Capillary blood is needed particularly for blood grouping, estimation of bleeding time, clotting time আমরা BTCT বলে থাকি, and blood slide glucose estimation. Actually এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। বেডসাইড গ্লুকোজ এস্টিমেশন, অর্থাৎ বাড়িতে বসে বা রোগীর কাছ থেকে আমরা পেশেন্টের ভেনাস ব্লাড না নিয়ে আমরা ওয়ার্ডের মধ্যে করতে পারি। বেডসাইড ব্লাড গ্লুকোজ এস্টিমেশন হবে। সো ক্যাপিলারি ব্লাড ইজ needed particularly for blood grouping, estimation, estimating the bleeding time and clotting time, and bedside blood glucose estimation. ল্যাবে যেটা করি সেটা না, বেডেই আমাদের পেশেন্ট ভর্তি আমরা ওয়ার্ডেই করে ফেলতে পারি বা বাসায় আছে সেখান থেকে করতে পারি। The preferred site for arterial blood collection. Skin puncture is preferably used. Adult usually tip of the finger, আঙ্গুলের টিপ দিয়ে, আর চাইল্ডের টিপ অফ ফিঙ্গারটা একটু ছোট থাকে, এর জন্য টিপ অফ গ্রেট টো অথবা হিল অথবা এয়ার লেবল। অ্যাডাল্টের অনেক সময় আমরা এয়ার লেবল থেকে নিয়ে থাকি, কিন্তু অ্যাডাল্টের মোস্ট কমনলি হচ্ছে টিপ অফ দ্য ফিঙ্গার। Now the source of errors during sample collection. Sample collection করার সময় কিছু error হয়ে থাকে। Inadequate operator preparation, যে ব্লাডটা কালেক্ট করবে তার প্রিপারেশন যদি inadequate থাকে। নাম্বার 2, incorrect patient preparation, ফাস্টিং ব্লাড গুলো দিতে হবে কিন্তু সে খেয়ে ফেলছে, ওই অবস্থায় যদি নেওয়া যাবে না, তাহলে পেশেন্ট প্রিপেয়ার্ড প্রপারলি হয়নি। ইনকারেক্ট ভেনিপাংচার টেকনিক্স, আবার ব্লাড নেওয়ার পরে হেমোলাইসিস হয়ে গেছে। Number 5, collection in a wrong container with inappropriate reagents. আমরা প্যাথোলজি ল্যাবে গেলে দেখবো বিভিন্ন ধরনের টেস্টের ব্লাড বিভিন্ন ধরনের কন্টেনার নেওয়া হয় এবং সেগুলোর বিভিন্ন ধরনের রিয়েজেন্ট থাকে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা রং কন্টেনার নেওয়া যাবে না। No preparation taken for stabilizing the unstable analytes. কিছু অ্যানালাইসিস আছে এটা ইনস্টেবল, এগুলোকে স্টেবিলাইজ করার জন্য কিছু রিয়েজেন্ট নিতে হয় বা কিছু স্টেপ নিতে হয়, সেগুলো যদি না নেওয়া হয় তাহলে এরর হতে পারে। What are the steps of proper specimen collection? Reading the advice from the doctor correctly, number 1. Number 2, identifying the patient correctly. Patient ব্লাড আনতে যে পেশেন্টের অ্যাটেন্ডেন্স ফি আছে তার ব্লাড নিয়ে আসলাম তাহলে হবে না, অথবা 301 এর জায়গায় আমরা 302 এর পেশেন্টের নিয়ে আসলাম, এটা হবে না। Preparing the patient properly, using the correct tube or container,
Number 5, entering information appropriately in the logbook. অর্থাৎ পেশেন্টের যে কাগজটা যেটা সে রিকুইজিশন কেটেছে সেটা আমাদের কাগজে প্রপারলি লিখতে হবে। Following correct procedure for specimen collection, taking correct volume, এক এক ধরনের টেস্টের জন্য এক এক ধরনের ভলিউম, কোনটা 3 ml কোনটা 5 ml, যেটার জন্য যেটা সেটা সেই ভলিউম নিতে হবে। Completing the procedure within proper turnaround time. এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রিটেনেও আসে, ভাইভাতেও ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করা হয়। মেনশন দ্য চেঞ্জেস অফ কনসেন্ট্রেশন অফ হেমোলাইসিস। আমরা যে ব্লাডটা নিলাম সেটা যদি হেমোলাইসিস হয়ে যায় তো কি কি চেঞ্জ হতে পারে, যেমন সাবস্টেন্স মোর কনসেন্ট্রেটেড ইন সেল, potassium, phosphate, AST, LDH. So concentration increase in hemolysis. যদি হেমোলাইসিস হয়ে যায় তাহলে ওই স্পেসিমেনে এই কনসেন্ট্রেশন বেড়ে যাবে। Substance more concentrated in plasma, so concentration decrease in hemolysis specimen. কারণ হেমোলাইসিস হলে প্লাজমার পরিমাণ বেড়ে যায়, ফলে কনসেন্ট্রেশনটা কমে যায়। সোডিয়াম, ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এগুলো যদি হেমোলাইসিস হয় তাহলে ব্লাডের কনসেন্ট্রেশন কমে যায়। আর কিছু সাবস্টেন্স আছে যে হেমোলাইসিস হলেও যে বাড়েও না কমেও না, কনসেন্ট্রেশন অ্যাবাউট ইকুয়াল, ক্রিয়েটিনিন, গ্লুকোজ, ইউরিয়া, ইউরিয়েট এগুলো একই থাকে। সো এই হেমোলাইসিসটা যেহেতু ডেঞ্জারাস, অতএব এটা প্রিভেন্ট করার জন্য So, mention the step for prevention of hemolysis. Syringe and needle should be dyed. Syringe যে প্লাঞ্জার যেটা আমরা টানি ওটা neither too tight nor loose.
নিডল নট টু ফাইন বোর্ড, যে নিডল যেটা স্কিন পিক করবে এটা অনেক একদম বোর্ডটা একদম সূক্ষ্ম হলে হবে না, কারণ সূক্ষ্ম জিনিস হচ্ছে ব্লাড দিলে সেটা হেমোলাইসিস হতে পারে যদি খুব ক্যালিবারটা খুব ছোট হয়। ব্লাড শুড বি সাকড জেন্টলি, vigorous suction may cause hemolysis. The needle must be removed from the syringe before the evacuation of blood. Blood নেওয়ার পরে ওই সিরিঞ্জটা থেকে টেস্ট টিউব বা কিউবিটে ব্লাড নেওয়ার সময় যে সিরিঞ্জের ভিতর থেকে আবার ব্লাড ফ্লো করা হয়, তাহলে ন্যারো স্পেসের ভিতরে যাওয়ার সময় হিমোলাইসিস হয়ে যাবে। এই জন্য আগে নিডলটা রিমুভ করে তারপরে জেন্টলি এটাকে পোর করতে হবে টেস্ট টিউব বা কিউবিটে। ইউজ ক্লিন অ্যান্ড ড্রাই টিউব, টেস্ট টিউব বা কিউবিট যেটাই আমরা ইউজ করব এটা অবশ্যই ক্লিন থাকতে হবে এন্ড ড্রাই থাকতে হবে, কারণ ওয়েট থাকলে বা আনক্লিন থাকলেও হিমোলাইসিস হতে পারে। নাও আমরা যদি প্লাজমা তৈরি করতে চাই তো ব্লাড এর সাথে অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করতে হয়, অথবা আমরা যেমন একটা ব্লাড লেভেল দূরে কোথাও স্যাম্পল নিতে হবে তখন আমরা ফ্লুরাইড মিশাই। তো এই ফ্লুরাইড হোক বা অ্যান্টিকোয়াগুলেন্ট হোক যেগুলো মিক্স করব এগুলো কারেক্ট অ্যামাউন্ট কম বা বেশি হলে হেমোলাইসিস হয়ে যাবে। সো অ্যাড ব্লাড টু কারেক্ট অ্যামাউন্ট অফ রিএজেন্ট or anticoagulant mixture. Number 8, avoid excessive amount of anticoagulant. Number 9, separate plasma or serum at low to moderate speed of centrifugation. Centrifugation machine যে আমরা হাই স্পিড এটা দিব না, লো বা মডারেট 2000 to 3000 rpm. Excessive speed may cause hemolysis. Number 10, do not shake the blood in the tube. টেস্ট টিউব নিয়ে ঝাঁকাবো না। If need, gently mix. কোন সময় মিক্স করতে হয় একটু জাস্ট একবার এরকম আর একবার জেন্টলি মিক্স করব উইথ অ্যান্টিকোয়াগুলেন্ট অর রিএজেন্ট। ঝাঁকাবো না, শেক করব না, জাস্ট একটু মুভমেন্ট করলে জেন্টলি মিক্স হতে পারে। Number 11, do not store the whole blood sample near the cold chamber of the refrigerator. রেফ্রিজারেটরে যদি ব্লাড স্যাম্পলকে রাখতে হয় তো কোল্ড চেম্বারের কাছে না। অ্যান্টিকোয়াগুলেন্ট কি গত ক্লাসে বলেছি, এগুলো বলেছি, ঠিক আছে। আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাস আগামী সোমবার মানডে এরকম at 10 PM ওদিন আমরা ফটোমেট্রি, definition of photometry, principle of photometry, law of photometry এগুলো তো থাকবেই, সাথে সাথে আমরা
কোয়ালিটি কন্ট্রোলটাও কিছুটা টাচ করব, যদিও আমাদের আন্ডার গ্রাজুয়েটের প্রেজেন্ট কারিকুলামে এটা নাই, কিন্তু আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েটে কোয়ালিটি কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট এবং মানে অ্যাডমিশন টেস্টগুলোর জন্য ইম্পর্টেন্ট। আন্ডার গ্রাজুয়েটে কখনো কখনো ভাইবাতে জিজ্ঞেস করে ফেলে স্যাররা, বা রিটেনও একটা শর্ট নোট এসে পড়ে। তো নেক্সট ক্লাসে আমরা ফটোমেট্রি এবং কোয়ালিটি কন্ট্রোলটা মেইনলি দেখব। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পার্সোনাল সেফটিটা খেয়াল রাখবেন। বাইরে যেতে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে, অপ্রয়োজনে বাইরে যাওয়ার প্রয়োজন নাই। আসার পরে অবশ্যই হাত মুখ আমি অন্তত সাবান দিয়ে হলেও ধুয়ে ফেলি, কাপড় গুলো পরিষ্কার রাখি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।